জীবনে যদি কখনো নিজেকে খুঁজে পেতে চাও, পাহাড়ের ডাকে সাড়া দাও। এই গল্পটা আমার সেই সাড়া দেওয়ার, রুদ্রনাথ যাত্রার। দেবীপুর থেকে ট্রেনে করে পৌঁছালাম বর্ধমান। ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু মনে ছিল আরও বেশি ভার। শহরের চাপ, কাজের ব্যস্ততা আর কিচ্ছু না পাওয়া। বর্ধমান থেকে উঠলাম ট্রেনে। গন্তব্য দিল্লি। মনে হচ্ছিল নিজের কাছ থেকে পালাচ্ছি, আবার নিজের দিকেই এগিয়ে যাচ্ছি। শুরু হয়ে গেছে আমাদের একটা অন্য সফর। এই সফরটা একটু আলাদা, কারণ আজ আমাদের টিমমেট সাগরের জন্মদিন। আজকে আমাদের এখানে মিস্টার সাগর মিত্রের জন্মদিন। সো সবাই মিলে একটু উইশ করো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাগর, হ্যাপি বার্থডে টু ইউ। গন্তব্য তো একটা ছুতো মাত্র। আসল আনন্দটা ছিল এই যাত্রার প্রতিটি মুহূর্তে। গান, হাসি আর একরাশ আনন্দ। যেন চলন্ত ট্রেনটাই হয়ে উঠল আমাদের আড্ডা স্পট। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, तेरा नाम इश्क, ये नाम इश्क, ये मालूम इश्क, ये इश्क, ये इश्क। এই সফরে মিলে গেল নতুন কিছু মুখ, নতুন কিছু গল্প। কেউ শোনালো নিজের শহরের কথা, কেউ শিখিয়ে দিয়ে গেল এক নতুন গান। সাগরের জন্মদিনে এমন একটা উপহার আমরা কেউই ভাবিনি। কমপ্লিটলি আনপ্ল্যান, ইয়েট আনফরগেটেবল। খুব শীঘ্রই সফরটা শেষ হতে চলেছে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। হয়তো এই মুখগুলোর সঙ্গে আবার দেখা হবে না, কিন্তু ওনাদের বলা ছোট্ট ছোট্ট কথাগুলো, হাসির মুহূর্তগুলো থেকে যাবে ক্যামেরার ফ্রেমে আর আমাদের মনে। জন্মদিন বলে আলাদা করে কিছু করার প্ল্যান ছিল না, কিন্তু এই যাত্রা, এই আড্ডা, এটাই হয়ে গেল সেরা গিফট। এক একটা সফর, এক একটা গল্প। আমরা শুধু সেই গল্পগুলোই গুনে চলেছি আর ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। ট্রেন স্টেশন ঢুকলো। সবার মধ্যেই একটা তাড়াহুড়ো ব্যাপার, আর আমাদের চোখে শুধু রোমাঞ্চ। কারণ আমাদের সামনে পাহাড়, গঙ্গা, শান্তি আর এক নতুন রকমের মুক্তির আহ্বান। গুড মর্নিং সকলকে। আমি এখন পুরনো দিল্লি স্টেশনে আছি। সত্যি বলতে বহুবার প্ল্যান করেছি, আবার ক্যান্সেলও হয়েছে। মন ভেঙেছে, আবার আশাও করেছি। অবশেষে মহাদেবের ইচ্ছাতেই আমরা আবার তৈরি হলাম এই যাত্রার জন্য। বর্ধমান থেকে জালিয়ানওয়ালা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম পুরনো দিল্লি স্টেশন। এখান থেকেই আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। সামনে কি আছে জানি না, শুধু জানি পাহাড় ডাকছে। স্টেশন বদল হলো, শহর বদল হলো, আর এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। দিল্লির কোলাহল পেছনে ফেলে আমরা রওনা দিলাম সেই শহরের দিকে, যেখান থেকে পাহাড় ডাকে। ঋষিকেশ, চারপাশে ঝলমল আলো, কিন্তু মনটা শান্তির খোঁজে ব্যাকুল। রাস্তায় চোখে পড়ল হাওয়া হাওয়াই। নামটাই এমন যে না থেমে থাকা যায়। হাওয়া হাওয়াই মানে
হাওয়া গায়ে লাগিয়ে হালকা কিছু খাওয়া, গরম গরম পরাঠা আর আদা চায়ের সাথে এক চিলতে গল্প। তারপরে আবার শুরু হবে রাস্তায় ফেরার গান। সামনে পাহাড় আর পিছনে রয়ে গেল আমাদের ছোট্ট সুখের বিরতি, হাওয়া হাওয়াই। 5 ঘন্টার রোড ট্রিপ পেরিয়ে গাড়ি যখন ঢুকলো ঋষিকেশ শহরে, তখন শরীর ক্লান্ত কিন্তু মন ফুল চার্জড। ঋষিকেশে স্যালম ব্যাকপ্যাকার্স হোস্টেলে প্রবেশ করে একটু ফ্রেশ হয়েই তৈরি হলো মুড়ি মাখা, সাথে 1 কাপ চা আর অফকোর্স আমাদের স্পেশাল ট্রাভেল গসিপ। সন্ধ্যার হালকা ঠান্ডা হাওয়া আর গঙ্গার ধারে হাঁটার শান্তি। ক্যামেরা কিছু ধরতে পারলেও কিছু রয়ে গেল আমাদের চোখে আর গল্পে। ঋষিকেশের একটা সন্ধে, একটা হোস্টেল, এক ঝাঁক অচেনা মুখ, যেন সিনেমার মতো শুরু হলো। স্যালম ব্যাকপ্যাকার্সের এই ছোট্ট ডাইনিং হলটা মুহূর্তে বদলে গেল এক জাদুকরী মঞ্চে। আলো আর গানের সুরে যেন সময় থেমে গেল। আমাদের দলের কেউ কেউ তো সুরের টানে আর বসে থাকতে পারল না। শুরু হলো নাচ, হুল্লোড় আর একসাথে থাকার সেই আনন্দ। অচেনা মানুষগুলো হঠাৎই আপন হয়ে উঠল। ভাষা ছিল না, কিন্তু তাল আর তালি এক ছিল। আর এই দিনের সন্ধেটা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে রয়ে গেল। সকাল 9টায় দিল্লি শহরে নেমেছিলাম। দিল্লি শহর থেকে পাহাড়ের গেটওয়ে শহর ঋষিকেশে আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 7টা দিন। বিকেল 5:30টায় আমরা এখানে এসে পৌঁছলাম। ঋষিকেশ ঢুকতেই এই যে গঙ্গার ঠান্ডা হাওয়াটা, সেটাতে মনটা খানিকটা হালকা হয়ে গেল। আর আমরা খানিকটা প্রস্তুত হয়ে গেলাম, কালকে আমাদের অনেকটা রাস্তা এগোতে হবে। আমরা আজকে ঋষিকেশে এসেছি, কালকে আমরা ঋষিকেশ থেকে চলে যাব সাগর, গোপেশ্বর হয়ে সাগর। আজকে সারাদিন প্রচুর জার্নিতে খুব ক্লান্ত। আজকের জন্য গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। টাটা। ঋষিকেশ শান্তির শহর, যেখানে জীবন থেমে থাকে একটুখানি। গঙ্গার ধ্বনি আর শঙ্খের শব্দে মিশে যায় মানুষের ভিড়েও একটা নিঃসঙ্গতা। এখান থেকেই শুরু আমাদের পরবর্তী সফর। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সুপ্রভাত সকাল সকলকে। শান্তির শহর ঋষিকেশ ছেড়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের গেটওয়ে সাগরের দিকে। চলুন রাস্তায় আমরা ধারী দেবী এবং দেবপ্রয়াগ হয়ে যাব। গরম গরম আলুর পরোটা, চানা মশলা আর আচার দিয়ে আমরা রাস্তাতেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঋষিকেশ থেকে বেরিয়ে আজকে প্রায় 3 ঘন্টা জার্নি করে
আমরা পৌঁছেছি দেবপ্রয়াগ। এই সেই দেবপ্রয়াগ যেখানে অ্যাকচুয়ালি ভাগীরথী এবং অলকনন্দা নদীর মিলন হয়েছিল। আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঁ দিকে যে নদীটা, এটা হচ্ছে ভাগীরথী, আর ওই দিকে নদীটা হচ্ছে অলকনন্দা। এই সেই দেবপ্রয়াগ যেখান থেকে পরেই যে এই নদীটা বেরিয়ে আসছে সেটাকে আমরা গঙ্গা নামে চিনি। সত্যি বলতে কিছু বছর আগেও যখন ভাবতাম যে এই জায়গার ছবিগুলো দেখতাম, তখন মনে হতো আমি কোনোদিন এই জায়গায় যেতে পারবো। তো আজকে যখন এখানে দাঁড়িয়ে আছি তখন একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। হয়তো আমাদের প্রত্যেকেরই জীবনে এরকম একটা মিলন খুব দরকার, যেটার পরে আমাদের একটা অন্যরকম দেবপ্রয়াগ, এখান থেকেই মা গঙ্গার পথ চলা শুরু। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এই অপূর্ব সঙ্গম। দেখে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এই জায়গাটাকে। দেবপ্রয়াগ ছাড়িয়ে আমরা রওনা দিলাম ধারীদেবীর উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে একদিকে সঙ্গী হিসেবে রয়ে গেল অলকনন্দা নদী, অন্যদিকে খাড়াই পাহাড়, মাঝে মাঝে দেখা মিলছে ছোট্ট ছোট্ট গ্রাম, আর এখানে প্রকৃতি একেবারে শান্ত। আমরা দেবপ্রয়াগ থেকে মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে। তো দেবপ্রয়াগ থেকে আমরা একদম রুদ্রনাথ হয়ে সাগর যেতাম, মাঝখানে পড়বে ঘাটটি। কিন্তু শ্রীনগরে আমরা মোটামুটি পৌঁছে গেছি, কিন্তু আমরা শ্রীনগরে এসে দেখছি একটা বিশাল বড় জ্যাম পড়েছে। তো খোঁজ নিয়ে জানলাম যে সামনে উঠে দেখি ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে একটা ল্যান্ডস্লাইড হয়েছে। সেই ল্যান্ডস্লাইডের দরুন সমস্ত গাড়ির একটা জ্যাম তৈরি হয়েছে। মোটামুটি যতদূর শুনলাম প্রায় 1 ঘন্টার ওপর এই জ্যাম আছে, আর হয়তো এই জ্যামটা কাটতে অনেকটা বেশি সময় লাগছে, কারণ প্রচুর গাড়ি। যদি আমরা দেখি এখান থেকে আপনারা যদি দেখেন ওই যে রাস্তাটা যাচ্ছে সামনে অবধি কিন্তু গাড়ির জ্যাম আছে। তো দেখি কতক্ষণ লাগে এই জ্যামটা ঠিক হতে, কখন রোড ওপেন হচ্ছে, তারপরে আবার আমরা সামনের দিকে যাবো। ধারীদেবী উত্তরাখণ্ডের জাগ্রত মা। এখানে দাঁড়ালে বোঝা যায় কিছু শক্তি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় সশরীরে। শ্রীনগরের একটা লম্বা জ্যাম কাটিয়ে ধারীদেবী পৌঁছাতে আমাদের প্রায় 1টা বেজে গেল। এটাই সেই ধারীদেবী টেম্পল, যে মন্দির বিশ্বাস করা হয় এই মন্দিরই হচ্ছে এই উত্তরাখণ্ডের পাহাড়ের রক্ষাকর্তা। এই ধারীদেবীকে নিয়ে অনেক ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা আমরা সবাই মোটামুটি ভাবে জানি। বলা মনে করা হয় যে যতবারই এই দেবীকে তার নিজস্ব স্থান থেকে স্থানচ্যুত করা হয়েছে ততবারই নেমে এসছে মহাবিপর্যয়। আর এই দেবীর দর্শন না করে কোনো রকম কোনো ধাম, এখানে উত্তরাখণ্ডের কোনো ধাম সম্পূর্ণ হয় না। তাই আমরা কিভাবে এই দেবীকে দর্শন না করে আমরা এগিয়ে যেতে পারি, তাই আমরাও এখানে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে দর্শন করে তারপরে আমরা এগিয়ে যাব সামনে। এইখানে আসার পরে না মনটা অনেকটা হালকা হয়ে গেল, মানে যত রকম ক্লান্তি ছিল যেন মনে হচ্ছে যে না, সবটা আমরা জয় করতে পারছি। হয়তো আগেও খুব ভালো হবে, যেহেতু মাথার দর্শন পেয়েছি আমার মনে হয় এর আগে যে আমাদের যাত্রাটা সেটাও খুব ভালোভাবে আমরা করতে পারবো। ধারীদেবীর আশীর্বাদ নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। চারপাশের অপূর্ব পাহাড় আর নদীর ধার ধরে ছুটে চলা আমাদের গাড়ি, প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মন জয় করে নিচ্ছে। রাস্তার ধারেই চোখে পড়ল একটা ছোট্ট ধাবা, যেখানে আমরা একটু বিশ্রাম নিলাম আর খেলাম ভাত আর সিম্পল ডাল। জাস্ট পারফেক্ট ছিল সাইড লাঞ্চের জন্য। লাঞ্চের পরে আবার রওনা দিলাম ঐতিহাসিক গোপেশ্বর মন্দিরের পথে। এটাই গোপেশ্বর মহাদেব মন্দির, চামোলি জেলার এক প্রাচীন ও পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এখানে স্বয়ং শিব নারায়ণের রক্ষাকর্তা রূপে বিরাজমান। এই মন্দিরে শিবলিঙ্গের আকৃতি কিছুটা ভিন্ন, আর এখানকার শান্ত পরিবেশ যেন এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি জাগায়। চারপাশে পাহাড়ে ঢাকা আর হিমালয়ের হাওয়ায় গোপেশ্বর যেন ভক্তদের ডাকে সাড়া দেওয়ার এক জীবন্ত শক্তি। এখানে এসে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। প্রাচীনত্ব আর ভক্তির এক অমোঘ মেলবন্ধন এই গোপেশ্বর ধাম। অবশেষে আমরা সাগর ভিলেজে পৌঁছালাম।
সেই সকাল 7টায় বেরিয়ে সাগর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 12 ঘন্টা লেগে গেল। সাগরে রুদ্র হিমালয়ান হোমস্টেতে আমরা আজকে এসে উঠেছি, আর এটাই আজকে আমাদের রাতের ঠিকানা। এই সাগর গ্রামটাই রুদ্রনাথ যাত্রার শেষ গন্তব্য। এরপর থেকেই পায়ে হেঁটে চলা শুরু। আজকে 12 ঘন্টার জার্নিটা অনেকটা লেন্দি হলেও শেষে গোপেশ্বরের মন্দিরে দর্শন করে আমরা যেন পুনরায় এনার্জেটিক হয়ে গেলাম। আশা করি কাল থেকে আমাদের যে ট্রেকটা শুরু হচ্ছে মহাদেবের পথে, সেটা আমরা খুব ভালোভাবেই সফল করতে পারবো, সেই আশাতেই রইলাম। গুড মর্নিং। আমি আছি সাগরে। তো আজকে আমাদের কথা ছিল যে সাগর থেকে আমরা লিউটে যাব। ভেবেছিলাম সকাল 6:30 নাগাদ বেরোবো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি 5:30 থেকে বৃষ্টি শুরু। এই এখন বাইরের যে ওয়েদার পুরো মেঘ করে আছে, আর জানি না কীভাবে কি শুরু করতে পারবো। 7:30 তো কথা ছিল, তো আমাদের গাইড বলেছিলেন যে 7:30 শুরু করলে আমরা মোটামুটিভাবে 4টের মধ্যে পৌঁছে যাব, কিন্তু এরকম দেখছি 5:30 থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। জানি না কখন শুরু করতে পারবো ট্রেকটা। ওয়েদার কন্ডিশনটা খুবই এখন তো পুরোপুরি মেঘে ঢাকা। দেখি কি হয়। সকালবেলা উঠেই মনটা একটু খারাপ হয়ে গেল। এখন বাজে সকাল 7:30। ভেবেছিলাম 5:30তেই আমরা শুরু করব, তারপরে সেটা চেঞ্জ হয়ে হলো 6:30। কিন্তু এখন 6:30 থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা আরেকটু পরে শুরু করলাম। প্রায় বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে। পেছনে আমাদের টিম আসছে, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রুদ্রনাথের ট্রেক শুরু করছি সাগরগ্রাম থেকে। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের টিম সাগর ভিলেজ থেকে একটুখানি এসেই হল্ট করছে। তো এই হলো আমাদের টিম মেম্বার। 1 নম্বর নিভা, দিস ইজ নিভা, দিস ইজ সুন্দর দা, দিস ইজ শ্রুতি দা, অ্যান্ড দিস ইজ বর্ষা। তো ও পিছনে আছেন আমাদের গ্রেট কঙ্কনা ম্যাম, অ্যান্ড আমাদের টিম লিডার অলসো। অ্যান্ড না, আমাদের কাছে আপনি টিম লিডার। সমতলের মতো এখানে কত বিনস হয়েছে, প্রচুর বিনস। দুটো কি ভাবছেন, নিয়ে যাবেন? তো কি ভাবছেন, দুটো কি নিয়ে যাবেন বাড়িতে? হ্যাঁ, গাইড আমাদেরকে একটা প্রচুর লেবু তুলে দিয়েছে। দারুণ, এটা খেতে বলছে খাট্টা। যেটা আমরা কিসে ইউজ করব? এটা আমরা ওই ছোলা ছাতুতে মিশিয়ে ছোলার সাথে টেস্ট করব। একদম একদম। তারপর হচ্ছে কোনো কুমড়ো গাছ তো আছে, কুমড়ো গাছকে চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। কুমড়ো ফুলের বড়া, ওয়াটারফল। ওই যে সবথেকে বেশি সুবিধা হয়েছে আজ ভোরবেলা প্রচুর বৃষ্টি, তার জন্য আমরা এই সিনিকটা পাচ্ছি। ওয়াটারফলগুলো আবার জেগে উঠেছে, এন্ড তাতে আমরা আশা করি রাস্তা যেতে যেতে অলরেডি 2টো পেরিয়ে এসেছি। এটা তৃতীয়, এরপরে হয়তো আরো পাবো আমরা। হোপ ফর দ্য বেস্ট। তো সবাই মিলে বলো হর হর মহাদেব। শহর থেকে বেরিয়ে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা চলে এসেছি। এখন সাগর থেকে যখন শুরু করেছিলাম তখন একটা সাগর ভিলেজটা ক্রস করে তারপরে আমরা জঙ্গল এরিয়ায় ঢুকেছি। জঙ্গল এরিয়াতে আমরা অনেকটা চলে এসেছি। এখানে দাঁড়িয়ে না খানিকটা অনুভব করছি চারিদিকটা এত শান্ত, একটা হর্ন নেই, কোনোরকম কোনো ক্যাওস নেই, শুধু পাখির আওয়াজ আর শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সত্যি এইরকম একটা পরিবেশ আমরা কখনো
শহরে থেকে অনুভব করতে পারি না। চলো যাই সামনে, আরো খানিকটা এগিয়ে গিয়ে আমরা পুং বুগিয়াল পাবো। পুং বুগিয়ালে আমরা একটু হয়তো ব্রেকফাস্ট করবো, তারপরে আবার এগিয়ে যাব। এখন আমাদের ব্রেক চলছে, আমাদের টিম সব এখানে। কঙ্কনা ম্যাম, এটা হচ্ছে আমাদের সুমন টিম মেম্বার। আচ্ছা, বর্ষাকে তো আমরা আগেই পরিচয় করিয়েছি। এরপরে এটা হচ্ছে সন্দীপ, এটা সম্বুদ্ধ, আর এটা আমাদের গাইড দাদা, আর দিস ইজ সাগর। हाँ सागर सागर से चल रहा है। हर हर महादेव, हर हर महादेव। আমরা বেশ খানিকটা চলে এসেছি। এবার যখন আমরা অনেকটা উঠে এলাম, আমাদের গাইড দাদা বললেন যে উনি আমাদের যে রুটে নিয়ে এসছেন সেটা আসলেই ট্র্যাডিশনাল রুট না। উনি যেটা নিয়ে এসছেন সেটা একটু অফরোডিং বলা চলে, এখানে সচরাচর সবাই আসেন না। তো আমরা সাগরঘাট থেকে প্রথমে গোয়ারগাঁও গিয়ে থেকে আমরা আমাদের ট্রেকটা শুরু করেছিলাম। এবার এই ট্রেক রুট যেটা আছে সেটা আমাদের এই ম্যাডাম আছেন কঙ্কনা ম্যাম, কঙ্কনা ম্যাম একটু ডেসক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আমরা সাগর থেকে নর্মালি চন্দ্রকতি ধরে যাই, চন্দ্রকতি পুং এই রুটটাই সাধারণত ধরা হয়, কিন্তু এখানে আমরা যে রুটটা ধরা হয়েছে সেটা আমরা সোজা একদম গোয়ারগাঁও থেকে একদম সোজা গিয়ে আমরা মৌরি খড়কে আমরা সোজা গিয়ে একদম মৌরি খড়কে গিয়ে উঠবো। মানে এটা মোটামুটি 9 কিলোমিটারের একটা রাস্তা। ওই যে ট্র্যাডিশনাল রুট যেটা সেটা থেকে এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা মতন কম হবে, কিন্তু পুরো রাস্তাটাই মানে চড়াই ভেঙে যাওয়া। ওকে, ধন্যবাদ ম্যাডাম। আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে আসছি। আমাদের রুটটা একটু চেঞ্জ হয়েছে, আমরা ট্র্যাডিশনাল যে রুট সেই রুটে তো আসছি না, আমরা পুরোটাই এখনো অবধি জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম। তো আমাদের যে পুরো গ্রুপ 15 জনের গ্রুপ, সেই গ্রুপে অনেকেই আছেন যারা হচ্ছে প্রথম ট্রেক করছে। তো আমি তাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনতে চাই, তাদের কীরকম লাগছে। আমাদের গ্রুপ মোটামুটিভাবে এখানে ম্যাক্সিমামই আছে, কয়েকজন শুধু এগিয়ে গেছে। আর আমাদের এই গ্রুপ মেম্বারদের মধ্যে অনেকেই আছে প্রথম ট্রেক, তার মধ্যে একজন হচ্ছে বর্ষা। এই ট্রেকটা করে তোমার কিরকম লাগছে এখনো অবধি? পর্যন্ত ভাবিনি এতটা করতে পারবো, কিন্তু করছি। আর জঙ্গলের রাস্তা দিয়ে আসার একটা ইচ্ছে ছিল, সেটা ইচ্ছেটা যে এইভাবে পূর্ণভাবে বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ এখনো অনেকটা রাস্তা বাকি, পৌঁছে যাব, একদম পৌঁছে যাব। তো ওভারঅল সব ভালো লাগছে, তাই তো? তো সবাই মিলে একসাথে বলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আমরা অনেকটা হেঁটে চলে এসেছি। তো আমরা যখন বেরিয়েছিলাম সকালবেলায় সাগর থেকে, তখন আমরা কেউ ব্রেকফাস্টটা করিনি, ভেবেছিলাম পথেই করব। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। মোটামুটি আমরা অনেকেই পৌঁছে গেছি। পিছনে আরও কিছু আমাদের ট্রেকার্স তারা আসছে। আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, এই দাদাটার সাথেই আমরা ট্রেক করছি, আমাদের গাইড बंटी दा। हम लोग कभी कितना किलोमीटर आगे? अभी हम 3 किलोमीटर पहुंच चुके हैं। 3 किलोमीटर? अच्छा अच्छा। और इस जगह का नाम क्या है? इस जगह का नाम केलुड़ी पड़ता है। केलुड़ी जी। अच्छा, तो ये यहाँ पे कैलाश बेस कैंप है, आदि के कैलाश कैंप है, कैलाश बेस कैंप है। अच्छा अच्छा। तो इस रूट पे लोग आते हैं, इस लिख पे? हाँ बिल्कुल, अभी जा ही रहे हैं ऊपर,
तो हम क्या पुंग बुग्याल क्रॉस करके चले? पुंग बुग्याल इस साइड रहेगा अपोजिट में। अच्छा अच्छा। हाँ, हम पुंग बुग्याल से सीधे ऊपर है, हम मौली घर को पहुंचेंगे यहाँ से। मौली खड़क। हाँ। मौली खड़क, अच्छा अच्छा। फिर वहाँ पे मौली खड़क जाके हमको बुग्याल कुछ मिलेगा? हाँ हाँ बिल्कुल मिलेगा। हम आगे के बाद फिर लुईटी बुग्याल पड़ेगा, मौली घर से 1 किलोमीटर पीछे ऊपर में। अच्छा, तो लुईटी बुग्याल जहाँ आज का स्टे होगा। अच्छा अच्छा। तो मौली खड़क जाने के लिए पूरा क्या फॉरेस्ट का? मौली खड़क से ऊपर फॉरेस्ट का है। अच्छा, मौली खड़क से नीचे ये ग्राम पंचायत में। अच्छा अच्छा। अभी हम गांव के बीच से जाएंगे, गांव के एरिया में है। अच्छा अच्छा, गांव का जंगल है पूरा। अच्छा अच्छा अच्छा। और हम किस तरह जाएंगे? अभी हम यहाँ से ऊपर जाएंगे, ये ऊपर पड़ा है जहाँ कोरल है, ये जागधार बोलते हैं। हाँ, जो कोड़ा लगा है, ये जागधार हो गया वहाँ। जागधार, हाँ। अच्छा अच्छा। उसके पीछे वहाँ से फिर हम राइट को लेंगे इधर। अच्छा अच्छा, वहाँ से वहाँ पड़ेगा मौली खड़क, फिर मौली खड़क यहाँ पे मौली खड़क। हाँ इधर। अच्छा अच्छा जी। और यहाँ से लगाओ लुईटी 5 किलोमीटर पड़ेगा यहाँ से लुईटी 5 किलोमीटर। अच्छा अच्छा। तो अगर हम जिस स्पीड पे चल रहे हैं तो ऐसे से तो आराम से जाना, लुईटी है तो आराम से। हाँ, सब कुछ देख के नहीं। गेस्ट आते हैं? ये क्या स्टे वगैरह है क्या? हाँ, ये स्टे है। हाँ, ये आपका ही है। আমরা এখান থেকে এই ওপরে যে পাহাড়টি আছে সেই পাহাড়টা ধরে এদিক দিয়ে হেঁটে 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 এখানে আসবো। এইটা হচ্ছে মৌলি খড়ক। এই মৌলি খড়ক থেকে আরও আগে গিয়ে আমরা পড়বো লিউটি। আমরা ভেবেছিলাম যে পুং বুগিয়াল, সেটা আমরা, এটা রাইট সাইডে পড়ে, যেটা আমরা ছেড়ে দিয়ে এসেছি, আমরা অন্য রুটে এসেছি। তো আমরা একদম এখান থেকে গিয়ে মৌলি খড়কে যাব। আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট থেকে অনেকটা উঠে গেলাম। আমাদের যে গাইড দাদা তিনিও বলছেন এই রাস্তাটা আমি ম্যাক্সিমামটা জঙ্গলই পাবো। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কি পাও এই জঙ্গলের মধ্যে হেঁটে, শরীরকে কষ্ট দিয়ে কি পাও? তাদেরকে বোঝাতে গেলে আমি হয়তো তাদেরকে বোঝাতে পারবো না যে কি পাই, আসলে কি পাই। কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারিপাশে যতদূর আমি কানে শুনতে পাচ্ছি শুধু পাখি, ঝর্ণার ডাক, আর চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, আর তারই সঙ্গে মেঘের খেলা। সত্যি বলতে পাহাড় কি শুধুই দেখার, কিছু কিছু ক্ষেত্রে তো ওটা আত্মা দিয়ে অনুভব করাও, তাই না? এখানে এসে একরকম একটা অন্যরকম শান্তি, যেটা আমি কাউকে কখনো বলে বোঝাতে পারবো না। এখানে আসছি, প্রত্যেকটা স্টেপ উঠছি প্রচণ্ড চড়াই। এই চড়াই রাস্তাতে প্রত্যেকটা স্টেপ যখন উঠছি তখন মনে হচ্ছে আমি কোথাও যেন যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু কোথাও একটা যাচ্ছি, হয়তোবা নিজেকেই খুঁজতে যাচ্ছি। আপনারাও থাকুন আমার সাথে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাই লিউটি বুগিয়ালের দিকে। রুদ্রনাথের নতুন পথ খোঁজ করতে এই রাস্তায় কেন এলাম আমরা? ये हम सब है, ये 2 रास्ते हैं, ठीक है। हमारे सभी के दिमाग में भूसा है, इसलिए हम इधर से आए, फिर हमको बैक करके इधर से फिर से जाना पड़ेगा। पर इस रूट को क्यों चूज करे बोलो? क्योंकि हम पागल हैं। सच्ची में? हाँ, और वो भूसा जो भरा हुआ है अंदर, उसका इस्तेमाल भी तो करना है। घर लेके जाएंगे तो मम्मी पापा डांटेंगे, इसलिए इधर ही इस्तेमाल करके घर जाना है। तो फाइनली चाहती हूँ मेरे दोनों मैनेजर को इधर लाऊं, मैं अपनी भरास निकालूं इधर, मेरा बैंड बज रहा है, उन लोगों का भी बजे, बस इतना ही। ओके, ठीक है चलो फिर। बस इसके बाद मेरा इंक्रीमेंट मत रोकना। बस अब कुछ भी हो जाए, आप ये ब्लॉग अपने मैनेजर को मत दिखाना। পয়েন্ট থেকে যে পাহাড়টাকে দেখছিলাম যে আমরা উপরে উঠবো, সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমরা নিচে দেখছি এইটা হচ্ছে আমাদের ওই ব্রেকফাস্ট পয়েন্টটা ছিল, কেলুরি যেটাকে আমরা বলি। এবার আমরা তো অন্য রুট দিয়ে আসছি, তো সেই জন্য এই কেলুরির ঠিক ডান দিকে বলেছিলাম যে পুং বুগিয়াল। এবার যদি দূরে দেখি, দূরে ঠিক এই জায়গাটা হচ্ছে পুং বুগিয়াল। এই যে পাশে যে বুগিয়ালটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুং বুগিয়াল। এটা হচ্ছে কেলুরি
আর এইটা হচ্ছে পুং বুগিয়াল। শরীর বলছে বসো, মন বলছে চলো আর চলো, আর ভেতরের একটা পাগল বলে উঠছে এই হচ্ছে তো জীবন, এই ক্লান্তি, এই হাসি, এই বৃষ্টি ভেজা মাটি, সবটা আসলে মুঠোয় পুড়ে নেওয়ার মতো। এই রাস্তাটা এত সুন্দর, এই রুটটার সম্বন্ধে খুব একটা সবাই ওয়াকিবহল না, কিন্তু আমাদের যে গাইড দাদা ছিলেন সেই দাদা আমাদেরকে একটু অফরোডিং বা ট্রেকিংটা আরও মজাদার অ্যাডভেঞ্চারাস করার জন্য উনি আমাদের এই রুটে নিয়ে এসেছেন। সত্যি ট্রেকটা অসাধারণ, এই ট্রেলটা এত সুন্দর। প্রথমে আমরা শুরু যেখান থেকে করেছিলাম সেখানে প্রচণ্ড পরিমাণে পুরো ডিপ ডেন্সড ফরেস্ট ছিল। তারপরে আমরা এখন যেখানে আছি এটা পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছে এবং এইটা তুলনামূলকভাবে অতটা ডেন্স না, কিন্তু আশেপাশে প্রচুর আমরা রাস্তায় পাচ্ছি রডোডেনড্রন গাছ পাচ্ছি। ফুল অবশ্য এখন নেই, কারণ এটা এখন রডোডেনড্রনের সময় নয়। তো পেছনে দেখছি প্রচুর রডোডেনড্রনের গাছ এবং এখান থেকে একদম নিচে একটা শহরও দেখতে পাচ্ছি আমরা, ভীষণই সুন্দর। তো যারা পছন্দ করেন অ্যাডভেঞ্চার ট্রেক তাদের জন্য বলবো রুদ্রনাথের এই ট্রেলটা, অবশ্যই এই ট্রেলটা চুজ করবেন রুদ্রনাথ ট্রেকের জন্য। পাহাড়ের পথ বলে কিছু নেই, এখানে পাথর, কাদা, ঢালু সবই এক একটা পরীক্ষা। শরীর ক্লান্ত হয় কিন্তু মন হাল ছাড়ে না। এই পথেই নিজের ভেতরের আলো আর অন্ধকারের লড়াই শুরু হয়। আমরা তো অনেকটা চলে এসেছি, এটা আমাদের গ্রুপের আরেকজন ট্রেকার মেম্বার্স সুন্দরদা। আমরা কখন কোথায় পৌঁছালাম? আমরা শুরু করেছিলাম সকাল 7টার দিকে, এরপর আমরা কাউরিতে ব্রেকফাস্ট করলাম সকাল 11টার সময়। এখন বাজে 2:22। আমরা এসছি জাঁকধারে। অসাধারণ ট্রেল, যতগুলো ইউটিউব ভিডিও দেখেছিলাম কোনোটাতেই এটা পাইনি এই ট্রেলটা। থ্যাঙ্কস আমাদের গাইড দাদাকে যে আমাদের ট্রেলটা দিয়ে নিয়ে এসছে। যদি সত্যি অ্যাডভেঞ্চার ভালোবাসেন কেউ, রুদ্রনাথ বলতে যেটা বোঝায় যে হার্ডেস্ট ট্রেলের কথা বলে, এই ট্রেলটা সত্যি এনজয়েবল। আমরা রিল্যাক্স মোডে এসেছি একদমই, প্রচুর ছবি তুলতে দেখছেন ফ্রেশনেস আছে এখনও প্রচুর। তো যদি কখনো আসেন রুদ্রনাথ, এই রুটটা চুজ করুন, অবশ্যই আমাদের ভালো লাগবে। খুব ভালো ভিউ আছে এখান থেকে। তো একবার বলো হর হর মহাদেব। বর্ষা, এটা তো তোমার প্রথম ট্রেক, বলো একদম অন্যরকম ট্রেলে এসে তোমার কিরকম লাগছে? প্রথমত আমি রুদ্রনাথ সম্পর্কে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে দ্য টাফেস্ট ট্রেক সমস্ত কেদারের মধ্যে। আর এই যে ট্রেলটার মধ্যে দিয়ে আমরা আসছি সেটা সত্যিই খুব মানে অ্যাডভেঞ্চারে ভর্তি। আর এখন আমাদের চারপাশ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে কুয়াশার মতো, আমরা মেঘের মধ্যেই আছি। এটা দিয়ে একটা ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল, যেটা হচ্ছে আগেই দুর্গাপুজোর টাইমটাতে ছোটবেলায় পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশ দিয়ে ভেসে যেত। তো আমাকে মজা করার জন্য আমার দিদি বলছিল যে আকাশ দিয়ে দেখ তুলো ভেসে যাচ্ছে, তুলো নিয়ে লেপ বানাবো। তো আমি লগা নিয়ে তুলোর পেছনে মেঘ ধরবো বলে। তো এখন সেই মেঘের মধ্যেই আমি আছি। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স, একদম একটা অন্যরকম অনুভূতি না? হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এই রুট দিয়ে হেঁটে এখানে এলাম। একটু আগে চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছিল, এখন আবার ক্লিয়ার। কখনো মেঘ তো কখনো ঝলমলে রোদ। আবার আমরা জঙ্গলে প্রবেশ করছি। আস্তে আস্তে অনেকটা চলে এসেছি, কিন্তু শুধু এই এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখানো ছিল। এবার শুধু দেখুন চারিদিকে শুধু মেঘ আর এই ঘন জঙ্গল, তার মধ্যে কীটপতঙ্গর পাখিদের আওয়াজ, তারই সঙ্গে আমার এই ট্রেকিং টিম।
তো আমরা রুদ্রনাথ ট্রেকের জন্য আমরা একটা 15 জনের গ্রুপ করেছিলাম। সেই 15 জন বিভিন্ন রকম প্রফেশন থেকে আছে, কেউ স্কুলে আছে, কেউ কলেজে আছেন, কেউ স্টুডেন্টও আছেন। তো এইভাবে আমরা একটা টিম তৈরি করার চেষ্টা করেছিলাম, যাতে যেসব মানুষরা ট্রেক করতে পছন্দ করে তারা যেন একটা ঠিকঠাক টিম পায় যাদের সাথে তারা যেতে পারে। সেইভাবেই আমরা আমাদের দলে একজন পার্সনকে পেয়েছি। আমি তার কাছ থেকে, তার এটা যতটা সম্ভব, তার হয়তো এটা প্রথম ট্রেক, আমি তাকে এই ট্রেক সম্বন্ধে কিছু কথা জিজ্ঞাসা করি। দিস ইজ শুভদীপ, আমাদের একজন আমাদের টিমের মেম্বার। তো শুভদীপ, এটা কি তোমার প্রথম ট্রেক? হ্যাঁ, এটা আমার প্রথম ট্রেক, প্রথম হিমালয়ান ট্রেক তো বটেই, প্রথম ট্রেক আমার। আচ্ছা, তোমার তো কেমন লাগছে তোমার আমাদের সাথে ট্রেক করে? হ্যাঁ, এর আগে আমি চেমটাপুরতে গিয়েছিলাম, হুম, তো সেটাতেই আমার নেশা ধরেছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এটা তো আমার কাছে এখন মনে হচ্ছে যে টাকা খরচা এগুলো একটা একটা ইনভেস্টমেন্ট, মানে এই যে এক্সপিরিয়েন্স, এটা আমি পূর্ণ মূল্য বিচার করতে পারবো না টাকা দিয়ে, কারণ এটা আমার কাছে লাইফ টাইম ইনভেস্টমেন্ট হয়ে যাবে। নেচারের এত কাছে এসে কেমন লাগছে? হ্যাঁ, মানে এতটা কাছে আগে আসা হয়নি, বিশেষ করে হিমালয়ান রিজনে যে বায়োডিভার্সিটি, এতটা বায়োডাইভার্স, এতটা এনরিচ, এত কিছু দেখলাম এখানে। এই যে পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে এখনই, তাই ডেনসিটিটা দেখেই বয়ে যাচ্ছে এখানে। এই আওয়াজ পুরো ন্যাচারাল একটা, একদম একদম, মানে কোনো এডিটিং এর দরকার নেই, মানে এই ঝিঁঝি পোকার শব্দ এগুলো সবই ন্যাচারাল। একদমই তাই। মর্নিং সকলকে, আমি এখন আছি লিউটি বুগিয়ালে। কাল আমরা মৌলি খড়গ হয়ে এসেছি। তো কালকের যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা প্রচণ্ড পরিমাণে চড়াই ছিল। তো আমাদের এখানে পৌঁছাতেই প্রায় সন্ধ্যে 7:30 বেজে গেছে। তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, ফোনের চার্জও ছিল না সেরকমভাবে। তো আজকে আমরা লিউটি থেকে শুরু করব রুদ্রনাথের যাত্রা। তো আমাদের যে গাইড দাদা আছেন উনি বলছেন যে আমাদের যেতে, যদি আমরা নর্মাল হাঁটি 6 ঘন্টা, আর যদি দেরি হয় তাহলে 8 ঘন্টার রাস্তা। তো আর আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন তো পুরো ক্লিয়ার ছিল, কিন্তু এখন বাজে সকালে 7:30। আর একটু যদি দেখেন চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে। একটু আগেই ক্লিয়ার ছিল, সকালবেলা উঠে আমরা মেঘ দেখলাম, সূর্য দেখলাম, কিন্তু তারই মধ্যে ক্ষণিকের মধ্যে পুরো কুয়াশায় ভরে গেছে। তো দেখা যাক কি হয়, আস্তে আস্তে হাঁটতে শুরু করি। তো সবাই মিলে বলুন হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব ভালো লাগছে, কিন্তু এখান থেকে এত ভালো ভিউ পাওয়া যায়। দুর্ভাগ্যবশত সকালে একটু সময় পর থেকে চারিদিকটা কুয়াশায় ছেয়ে গেছে, যার জন্য আমরা কোনোরকম চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা এত সুন্দর, আমরা এখানে জানি না কত থেকে দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটা জাস্ট ওটা বুগিয়াল, কোনো বড় কোনো গাছ নেই, পুরো চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, তারই মধ্যে এখানে বেরোনো খেলা চলছে। बारिश होगी तो टफ हो जाएगा, क्योंकि उसमें ऐसा रास्ता नहीं, वो बिल्कुल ढलान वाला रास्ता है। जो पिछले दिन जैसे आए वैसे। ये वाला रास्ता, ये जो ये ऐसा दिख रहा है ना डाउन, हाँ, ऐसा रास्ता है वो। अंशुआ वाला। हाँ, तो यूं सब घूम के जाना पड़ेगा। अच्छा अच्छा। जब बारिश आ गई तो मिट्टी फिसलन वाली हो जाएगी। अच्छा। वो कल का जो अगर वहाँ से जाओगे तो वो पूरा ट्रैक डाउन ही होगा। तो कल सुबह डिसीजन लेंगे। हाँ, कल सुबह अगर वेदर देख के, हाँ वेदर देख के फिर डिसीजन फिर आप लेंगे। डिसाइड कर लेना क्या है। हाँ 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 ठीक है। और बाकी ये पनार बुग्याल है, ये पनार बुगिया है। पहले यहाँ पे शॉप हुआ करती थी, यहाँ पे टूरिस्ट रुकते थे, अब ये फॉरेस्ट वालों ने बंद कर दिया। ये फॉरेस्ट का कॉटेज है। फॉरेस्ट का कॉटेज। अच्छा अच्छा। পানার বুগিয়াল আর তার সবুজ মখমলি তৃণভূমি, চারিদিকে ঘন মেঘ, তারই মধ্যে
পাহাড়ের মাথা যেন আকাশ ছুঁতে চাইছে। বাতাসে ঘাসের গন্ধ আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। এই জায়গাটা একেবারে অন্যরকম। মনে হচ্ছিল যেন পাহাড় নিজের সব কোলাহল থামিয়ে বলছে, শোন, তুই অনেক দূরে চলে এসেছিস, এখন একটু নিজেকেই শোন। পাহাড়ের এই সরু রাস্তাটা ধরেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে পিত্রধার অবধি। এখন প্রায় দুপুর 1টা। আমি পিত্রধার ক্রস করে গেছি। লিউটি থেকে পিত্রধার অবধি সব থেকে স্টিপ চড়াই ছিল। তারপরে এখান থেকে নাকি মন্দির 3 থেকে 4 ঘন্টা লাগবে, এটাই শুনতে পাচ্ছি, সবাই বলছেন। কিন্তু এত ভালো একটা জায়গা যেখান থেকে এত ভালো ভালো হিমালয়ান পিক দেখতে পাওয়া যায়, সেই জায়গায় এসে একটু তো নিরাশ হচ্ছি। চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা। এই দেখি, আশা রাখছি কালকে যদি আমরা কোনো পিক দেখতে পাই। আসার পথে আমরা একটা হিমালয়ান পিক দেখতে পেলাম, সেটা সম্ভবত নন্দা দেবী। হোপ ফর দ্য বেস্ট। আশা করছি কালকে একটু ওয়েদারটা ক্লিয়ার হলে আমরা যদি কোনো হিমালয়ান পিক দেখতে পাই। অবশেষে রুদ্রনাথ, পঞ্চকেদারের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে একাকী মন্দির। এখানে ঈশ্বর শিব নন শুধু, তিনি নির্জনতা, তিনি ধনী নন, তিনি নীরবতা। এখানে পাথরি প্রার্থনা আর নিঃশ্বাসী মন্ত্র। पुजारी रुद्रनाथ करके आपका यूट्यूब चैनल है? इंस्टाग्राम पे भी है। अच्छा। हाँ, तो उस पर मैंने जैसे वीडियो तो बनाता रहता हूँ कि मौसम के बारे में कभी कभार अपडेट, रोज नहीं है सर, महीने में एक बस बहुत है। अच्छा, ये ज्यादा नहीं। तो पूरे 1 साल आप यहाँ पे रहते हैं? 6 महीने। आज कल इतनी ठंडा हो रहा है। हाँ हाँ, 6 महीने। ये दीपावली की बात अब चले जाए। नहीं 17 तारीख अक्टूबर 17 कपाट बंद है। अच्छा। फिर गोपेश्वर मेरा घर भी वही है, और गोपीनाथ मंदिर हम लोग गए थे उधर आने से पहले, गोपीनाथ शीतकालीन गद्दी स्थल है हाँ हाँ हाँ। वहाँ पर। सबसे पहले कपाट बंद था केदारनाथ का क्या? नहीं कहना तो बात होगा भैया, दूस के आसपास। अच्छा, पहले पंच केदार में पहले पहले कपाट यही का होता है, रुद्रनाथ का ही है। रुद्रनाथ का। ओके। क्योंकि यहाँ की थोड़ा कंडीशंस थोड़ा ज्यादा टफ है।
ये तो अच्छा मैं शुक्र मानो कि बर्फ नहीं गिरी है तो अभी यहाँ बर्फ गिरनी शुरू जाती है। आपका नाम? सुनील तिवारी। हेलो। অবশেষে আমি পৌঁছে গেলাম রুদ্রনাথ। গতকালকে বিকেল 4:30-র মধ্যে আমি রুদ্রনাথ পৌঁছে গিয়েছিলাম। কত বছরের প্রতীক্ষার ফল যেন আজকে পেলাম স্বয়ং মহাদেবের কাছে। আজকে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু যখন এখানে পৌঁছেছি, পৌঁছানোর পরে না সেই ক্লান্তিটা এক নিমিষে চলে গেছে। চারিদিকে শুধু একটা নিস্তব্ধতা, নির্জনতা, কিন্তু শান্তি। দূরে দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ, তারই মাঝখানে এই মন্দির, শান্ত নিরিবিলি, যেন নিজেরই খোঁজে নিজেকে ফিরে পাওয়া। শুনেছিলাম 5টি কেদারের মধ্যে রুদ্রনাথের আরতি নাকি সবচেয়ে বেশি প্রভাবশালী হয়। যখন প্রথম শঙ্খধ্বনিটা বাজে, গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। এত কোটি মানুষের মধ্যে আমিও একজন যে সচক্ষে এটি দেখার সুযোগ পেল। আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক আরতির দিকে। জীবনের অনেক কিছুই ছাড়তে হয়, কিছুই সঙ্গে রাখা যায় না, রয়ে যায় শুধু স্মৃতি আর অনুভব। আমি রুদ্রনাথ রেখে যাচ্ছি, কিন্তু কিছু বোধহয় রেখে গেলেন উনিও আমার মধ্যে।